স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সাইবার সুরক্ষা আইন সংশোধন করে ফেসবুক ইউটিউবকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। ঠিক যেমন আসলে প্রতিবেশী দেশ ভারতের কথাগুলো ফেসবুক ইউটিউব শুনছে, আমাদের কথাও যেন তারা শোনে, এ কারণে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বা আইন সেটা সংশোধন করা হচ্ছে। আপনার সঙ্গে ইস্যু নিয়ে আমার বহুবার কথা হয়েছে, 4টা পয়েন্টে গিয়ে আটকে গেছি। প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে ডেটা সিকিউরিটি অ্যাক্ট নাই। আমাদের দেশে খুব স্ট্রং তথ্য নিরাপত্তা না থাকার কারণে আগেই তারা আমাদেরকে প্রশ্ন করে যে তোমরা আসলে কোন আইনে আমাদেরকে এই কন্টেন্ট দূর করতে বলবে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমাদের দেশে তাদের কোনো অফিস নেই। 3 নম্বর প্রবলেম হচ্ছে তারা আসলে তাদের দেশের যেই অ্যাকচুয়াল গাইডলাইন সেটা দিয়ে আমাদের এটাকে পরিচালনা করে না, এবং সামান্য কিছু টাকা হয়তো তারা আমাদেরকে দেয়। তাহলে আমরা কোন কনফিডেন্সে এই স্বপ্নটা দেখছি যে আমরা বলা মাত্রই আমাদের কথা তারা শুনবে? একটু বলবেন। জি, জি, ধন্যবাদ। আসলে আমি যে বিষয়টি বলতে চাই, পূর্ববর্তী সরকার অর্থাৎ হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল তখন থেকে আসলে ফেসবুকে মেটার সাথে যোগাযোগের বিষয়ে আমি সম্পৃক্ত ছিলাম, এবং এখনো পর্যন্ত আমাদের নতুন সরকার আসার পর আমরা সেই মেটার সিঙ্গাপুর এবং নেপালের যে অফিসটি আছে সেখানে আমরা যোগাযোগ করেছি সরকারি পর্যায়ে বিভিন্ন অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক দুই পক্ষ থেকে। আমি সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদের কিছু মত বিনিময় করেছি। প্রথমত যে জিনিসটা হচ্ছে আমাদের করা লাগবে হচ্ছে ফ্রেমওয়ার্কটা আগে করার পর পরবর্তীতে সম্পূরক যে আইনগুলো আছে এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বেশ কিছু জিনিসগুলো আছে, জিডিপিআর থেকে শুরু করে তথ্যের নিরাপত্তা, এবং সর্বোপরি তারা সবচাইতে যে জিনিসটি বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে গুড গভর্নেন্স। এখন একটি বিষয় আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় একটি জিনিস আমরা ফেস করেছিলাম, যেহেতু আমরা নির্বাচিত সরকার সেখানে ছিল না, এটা কিন্তু ফেসবুকের একটা বড় কনসার্ন ছিল। তো সেখান থেকে আমি বলতে চাই, শতভাগ কনফিডেন্সলি বলতে চাই যে সেই সমস্যাটা এখন বর্তমানে নেই। আমরা এখন নির্বাচিত সরকার। এখন ফ্রেমওয়ার্কটা নিয়ে যদি একটা কমিটি করে দেওয়া হয় এবং সেখানে যদি আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যদি আমরা ইনপুটস গুলো দিই, পরবর্তীতে আইনগুলো সংশোধন করলে অবশ্যই আমরা আশাবাদী এমল্যাট এর মাধ্যমে আমরা এই তথ্যগুলো পাবো। এবং আপনার জ্ঞাতাতে জানিয়ে রাখতে চাই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ডিবি এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম যে ইউনিটটি রয়েছে, তারা শুধুমাত্র সন্ত্রাসবাদী এবং চাইল্ড পর্নোগ্রাফির ক্ষেত্রে, টেরোরিজমের ক্ষেত্রে তারা যে কোনো প্রকার তথ্য এখনো কিন্তু ফেসবুক আমাদের দিচ্ছে। তো সুতরাং আমাদের জাস্ট এমল্যাটটা হলে পরে আমাদের ব্যক্তিগত বা ডিপ ফেক বা রাজনৈতিক মেরুকরণ বা অপপ্রচার যেটাই বলি না কেন, সেটার আইনি সংজ্ঞাটা যদি খুব সুস্পষ্ট করে দেওয়া হয়, আমার মনে হয় আমরা অবশ্যই এটা একটা সাকসেসফুল জার্নিতে আমরা শেষ করতে পারবো। আপনার কি মনে হয় যে এখানে তাদের দিক থেকে আসলে সিরিয়াসনেসেরও একটা অভাব আছে? কারণ খোদ আমাদের দেশের প্রধানমন্ত্রী গুজবের শিকার হচ্ছেন, এবং আমাদের যে ফ্যাক্ট চেকিং প্রোগ্রামটা আছে ফেক নিউজ স্ক্যানার, সেখানে আমরা দেখতে পাই যে গেল 6 মাসের মধ্যে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপরে আছেন জামাতে আমির, দল হিসেবে সবার উপরে বিএনপি, সেকেন্ডে আছে জামাত ইসলাম। তারা ক্রমাগত অপতথ্যের শিকার হচ্ছে। একটা দেশে সবচেয়ে বড় বড় ফিগারগুলো যদি আসলে অপতথ্যের শিকার হয়, সেই জায়গা থেকে মেটা কিসের ফ্রেমওয়ার্কের জন্য অপেক্ষা করবে? তারা তো জানে। জি জি, আসলে বিষয়টা হচ্ছে মানে বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে কন্টেন্ট রিমুভালের দায়িত্বটি মূলত বিটিআরসি করে থাকেন, এবং আমি এই কিছু কিছু কন্টেন্ট আমি নিজে এই রিমুভালের রিকোয়েস্টটা সেন্ড করেছি বিটিআরসি এর মাধ্যমে, এবং সেটা কিন্তু রিকোয়েস্ট তারা কিছু কিছু জায়গায় তারা শুনছে। এখন যে বিষয়টি হলো, আমাদের এই রিকোয়েস্টের পরিমাণটা বলা হচ্ছে দক্ষিণ এশিয়ায় যতগুলো দেশ আছে তার থেকে অত্যন্ত বেশি, এবং সেটা এখন নয়, সেটা দীর্ঘদিন ধরেই বেশি। তো আসলে আমাদের গুড গভর্নেন্স, গুড হাইজিনেশন এবং আমাদের ডিজিটাল মেন্টাল হেলথের কন্ডিশন ভালো না। খুব সহজে একটা অপপ্রচার করে দিলে সেটা মানুষ খেয়ে ফেলে, এবং আমরা মিডিয়া ট্রায়ালটা করতে খুব পছন্দ করি। তো আসলে এটা একটা উত্তরোত্তর পরিবর্তন আমাদের আনার প্রয়োজন, এবং এটা অবশ্যই হবে। আমি একটা বিষয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ হয়তো আপনার কাছে জানতে চাইতে পারেন। আপনি একটু কি বলছিলেন না যে ভারতের কর্মকর্তারা আছে বা তাদের ইয়াতে দেখ, এটা আপনি তার কাছে আমি দুটো বিষয় জানতে চাই। নাম্বার 1 হচ্ছে যে এই যে ভারতের এখানে তারা মেটা অফিস করেছে, বা আপনি বলেছেন যে নেপালে আছে, সিঙ্গাপুরে আছে। এক নাম্বার হচ্ছে যে আমরা বাংলাদেশে কেন এই মেটার অফিস পাচ্ছি না, বা তাদের পক্ষ থেকে সারা কেন আসছে না, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড হচ্ছে যে অফিস এখন তো গ্লোবাল সবকিছু, বা মেটার সাথে আমাদের সকল যোগাযোগ আমরা কি বলে সাইবার ফর্মই করতে পারি। তো সেক্ষেত্রে অফিস না থাকা সত্ত্বেও আমাদের এই নেগোসিয়েশনের জায়গাটা ল তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হোক বা না হোক, একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি গাইডলাইন তো আছে, সেটার আলোকে আমরা কেন সেবা পাচ্ছি না। আরেকটা পয়েন্ট হচ্ছে, যেখানে সাব পয়েন্ট লিখে রাখি, যে আমরা বাংলাদেশ থেকে বেশি অভিযোগ তাদের কাছে দায়ের করছি, তারা মনে করছে আর কি।
হ্যাঁ, এটা তো স্বাভাবিক, বাংলাদেশে মানুষ বেশি বা বাংলা ভাষাভাষী মানুষ বেশি, এখানে এটা তো তারা যাওয়ারই ব্যবসাও কথা। করে বেশি। হ্যাঁ, ব্যবসাও তো তাদের বেশি জি, আর কি। এই দুটো বিষয় একটু এই পরিষ্কার করে দিন। বিষয়গুলো একটু জানতে চাই। আচ্ছা, জি, ধন্যবাদ। আমি কয়েকটি কন্টেন্ট রিমুভাল সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এই সরকারের আমলে, এবং যেগুলো খুবই স্পর্শকাতর, তারা কিন্তু সাথে সাথে এটা 7 ঘন্টার মধ্যে, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, উইদিন 7 আওয়ার তারা কিন্তু কন্টেন্ট রিমুভ করে ফেলেছে। এখানে কিন্তু লোকাল অফিসের কিন্তু কোনো উপযোগিতা ছিল না, এটা বিটিআরসি কিন্তু উদ্যোগ নিয়ে সেটা করে ফেলেছে। ডিসক্লোজার একটা আছে যেটা ডিবি কাউন্টার টেরোরিজম এবং ডিবি বাংলাদেশ পুলিশ করে থাকে, যে এটা পেজের অ্যাডমিন রিলেটেড যে সকল ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন গুলো তারা আসলে একটা ল এনফোর্সমেন্ট টিমের জন্য একটা ফর্ম আছে, সে ফর্মটাতে তারা পূরণ করে দিলে পরে তারা তখন যাচাই বাছাই সাপেক্ষে ফ্রিডম অফ স্পিচের ইস্যু না থাকলে পরে তখন তারা কিন্তু পূর্ণাঙ্গ তথ্য দিয়ে থাকে, এখনো দিচ্ছে, আপনারা এটা খোঁজ নিয়ে দেখতে পারেন। কিন্তু যে বিষয়টা হচ্ছে, এটা একটা ইররেগুলারিটি, আমাদের একটা অনিশ্চয়তা আছে, কোন কোন ক্ষেত্রে তারা উত্তর করে আর কোন কোন ক্ষেত্রে তারা উত্তর করবে না, এটার একটা অনিশ্চয়তা আছে। এটা তাদের সেটাকে ইচ্ছা, আসলে, তাই তো? হ্যাঁ, এটা তাদের ইচ্ছা না, এটা তাদের প্রেসক্রাইব হচ্ছে চাইল্ড পর্নোগ্রাফি অথবা টেরোরিজম ছাড়া তারা অন্য কোনো ব্যক্তিগত ইস্যুতে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং বটে যদি না ধরে, তাদের বটটা কিন্তু কোনো মানে নুডিটি বা আন্ডারগার্মেন্টস এগুলো রিড করতে পারে না। আচ্ছা। কিছু সমস্যা আছে, ব্লার আছে, এইগুলো একটু চ্যালেঞ্জ কিন্তু ফেসবুকের আছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন আমি যদি একটুখানি সংক্ষেপে বলতে চাই যে ওনাদের সাথে আমি একাধিক মিটিংয়ে দেখেছি, তারা একটা আইনের ব্যাপারে তারা কিছু ক্ল্যারিটি চেয়েছে। এর মধ্যে একটা মেজর ইস্যু ছিল অনির্বাচিত সরকার। আমি গত সরকারের সময় আমি এটা পেয়েছি। আশা করি, আমি ইনশাল্লাহ আমি মনে করি এবার যদি সরকার বিল পাস করে ফেলে, আমার মনে হয় না খুব একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। আরেকটি বিষয় আমি একটু বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আমাদের সাইবার ক্রাইম ইউনিট কিন্তু মোটেও কখনো কোনোদিনও তারা কিন্তু শক্তিশালী হবে না যদি আমরা ক্রস বর্ডার জুডিশিয়ারি সিস্টেম ইমপ্লিমেন্ট না করতে পারি। কখনো এরকম ম্যানুয়ালি ট্রেস আউট করে এই জুডিশিয়ারি প্রসেসটা ট্রায়াল করা সম্ভব নয়, আমাদেরকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতেই হবে। একটা প্রশ্ন করেছিলাম যে একটা অফিস কেন আমরা এত বড় কমিউনিটি হওয়া এটা যদি ছোট সত্ত্বেও করে পাচ্ছি একটু না? বলতেন, জি, যে আমরা অফিস হ্যাঁ, জি, হ্যাঁ, আসলে যে বিষয়টা হচ্ছে, ওনারা একজন বাংলাদেশি একজন কর্মকর্তাকে তারা নিয়োগ করেছিলেন। হ্যাঁ, আপনি হয়তো জানেন আমাদের একজন নিয়োগকর্তা আছেন, শাহবাজ রশিদ দিয়া। সেটাও তো জি, ইন্ডিয়াতেই জি। নাকি? না না না, আমাদের না, উনি না না, বাংলাদেশে মানে আছেন। ইন্ডিয়ান অফিসে নিযুক্ত নাকি? না, নিজে না, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং বাংলাদেশে উনি অনলাইনে আসলে মূলত অফিস করে। আমি যতটুকু অসমর্থিত বা সমর্থিত যেটাই বলেন না, যে সূত্রে শুনতে পেরেছি। তবে যে বিষয়টা হলো, ল এনফোর্সমেন্ট রিলেটেড প্রবলেম গুলো তারা আসলে সলভ করতে পারছে বিধায় তারা এখানে অফিস তারা করার প্রয়োজন বোধ করছে না। এবং আমি কিন্তু সত্যি করে বলছি, আমি যতটুকু জানতে পেরেছি আমার জ্ঞানতে, যে কোনো রকমের এমার্জেন্সি রেসপন্স কিন্তু ফেসবুক করছে বাংলাদেশ পুলিশের কাছে, এটা অস্বীকার করলে হবে না। হ্যাঁ, এবং এটা তবে আমি সংখ্যা শুনেছি খুবই যে ক্ষীণ। এরকমটাও বলা হয় যে অফিসের কি দরকার, যেহেতু আমরা রিমোটলি ব্যাপারটা সলভ করতে পারছি। কারণ ভারতে যখন অফিসটা দেওয়া হচ্ছিল তখন আসলে এআই সহ টেকনোলজি এতটা মানে প্রপার স্মুথ ছিল না। আমি সবশেষে একটু আমিনুল ইসলাম খান একটা বিষয়টা জানতে চাই, মানে দুই ধরনের সমস্যা তো আছে। এক হচ্ছে আমাদের দিক থেকে মেটার সাথে কথা বলে সেই নেগেটিভ মানহানিকর কন্টেন্টগুলোকে নামিয়ে দেওয়া, আর একটা হচ্ছে আমাদের দেশের ভেতরে এমন ইকোসিস্টেম তৈরি করা যাতে করে কেউ আসলে মানহানি করার জন্য সাইবার স্পেসটা ব্যবহার না করে। মুশকিল হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে পারিনি। একটা মানুষ অপতথ্য বা ক্যারেক্টার অ্যাসাসিনেট করছে, আমরা তাকে শাস্তির আওতায় আনতে পারি। আমি এটাকে প্রথমে বলবো, আমরা যারা এই ফেসবুককে মানে প্রচারণার মাধ্যমে হাতিয়ার হিসেবে মানুষকে ঘায়েল করার চেষ্টা করছি বা বিতর্কিত করার চেষ্টা করছি বা ইমেজ নষ্ট করার চেষ্টা করছি, এই মানুষগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যেই আছে, আমাদের আশেপাশে আছে। এবং আমরা কিন্তু দলীয়, বিশেষ করে কিন্তু দলীয় একটা দল আর একটা দলকে ঘায়েল করার জন্যই কিন্তু এই অপপ্রচারগুলো চালাচ্ছে। তা আমি এই জন্যই আমি বললাম যে আমরা বারবার জুলাই বিপ্লবের কথা বলি, যে নতুন রাজনীতি, কিন্তু আমাদের চেতনার তো পরিবর্তন হয় নাই। আমরা যে কৌশলে, বিশেষ করে বিএনপিকে যেভাবে ঘায়েল করার জন্য এই যে মিথ্যা বিভ্রান্তমূলক বট আইডি ব্যবহার করে যে ধরনের অপপ্রচারগুলো চালানো হয়, এটা তো সেই আওয়ামী লীগ আমলেরই কায়দা। আওয়ামী লীগ যে ধরনের কাজ করছে আজকে তারাই কিন্তু সেটা করছে। কিন্তু আমরা তো এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা সবার কাছ থেকেই কিন্তু গ্রহণযোগ্য নতুন রাজনীতি, নতুন চিন্তা ভাবনার প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেইটা কিন্তু হয় নাই। আমি বলবো যে আমাদের আশেপাশেই আছে। আপনি যদি কন্টেন্টগুলো দেখেন, দেখবেন যে শুধু বিএনপিকেই ঘায়েল করার জন্য, না, বিএনপিকে ঘায়েল করার জন্য করা হচ্ছে। বিএনপি আসলে বিএনপিকেই ঘায়েল করার তাদের দিক থেকে কোনো ব্যবস্থা নিয়ে কোনো শাস্তি কার্যকর করতে পেরেছে তারা করছে, আমরা কিন্তু সেটাও অনুধাবন করতে পারি।
কিন্তু আমরা সেইটা তাদেরকে বলতে পারছি না। কিন্তু তাদেরও কিন্তু উচিত যে এই ধরনের কালচার আমরা যদি অব্যাহত রাখি তাহলে কিন্তু আমাদের যে রাজনৈতিক সংঘাত কমার চেয়ে আবার আস্তে আস্তে কিন্তু এটার কারণেই কিন্তু আবার সংঘাতের দিকে যাইতে পারে। একদম, আমরা আলাপটা শেষ করি। যেহেতু সুরক্ষা আইনে একটু এই সংশোধন জন্য আমাদের আসছে, সবারই অন্তত সবার প্রতি সম্মান রেখে সত্য জিনিসটা তুলে ধরা উচিত। এমন সব ঠিক আছে, আমরা আয়োজনটা শেষ করতে হচ্ছে। কল্পনা করা যায় না। আপনার কথা যেটা বুঝলাম, আসলে এই সাইবার যে নিরাপত্তা সংশোধন আইনটা যদি করা হয় তাহলে হয়তো এই বিষয়গুলো সেইখানে থাকবে এবং বট বাহিনী বলতে যা বোঝায় তাদের হয়তো সেই সুযোগটা আর থাকবে না।